আপনারা সবাই প্রায় 3 ঘন্টা সবাই এখানে বসা, এবং সবাই স্বীকার করতে হবে যে ভালো আলোচনা হয়েছে। আমরা এই একটা সিভিলিয়ান অ্যাটমসফিয়ারে আমাদের সামরিক বাহিনীর সব বন্ধুদের একসাথে পেয়ে আমরা যে মনের কথা শেয়ার করতে পেরেছি, এটা একটা প্যাট্রিয়টিক ফিলিং থেকেই আসে, এবং এটাই সিভিলিয়ান মিলিটারি দূরত্ব ঘুচিয়ে দেয়, যেটা আমাদের মতো দেশে খুব দরকার, খুবই দরকার। অ্যান্ড আই থিঙ্ক আমরা ভবিষ্যতে যেন আরো বেশি ইন্টারাক্ট করতে পারি একসাথে, সেটাই কামনা করি। এটা একটা স্পর্শকাতর বিষয়, নিশ্চয়ই সবাই স্বীকার করবেন। সহজে সামরিক বাহিনীর রিফর্মস নিয়ে আলোচনা করাটা একটা ট্যাবু, মানে তবে এটা যে কত ইম্পর্টেন্ট, কত ওভারডিউ, এবং সামরিক বাহিনী এই রিফর্মসের বিষয়ে আলোচনা এই 8 মাসে তোলার বিষয়টা না আনাতে যে কত বড় ক্ষতি হয়েছে তাদেরই, তার আমার ধারণা একটা এক্সাম্পল হচ্ছে যে এই যে কনস্টিটিউশনে আগে অ্যামেন্ডমেন্ট করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের সময় যে অ্যামেন্ডমেন্ট কতগুলো করা হয়েছিল, যে কোনোভাবেই সেনাবাহিনী কোনো রকমের রিভোল্ট না, ঠিক ইন্টারভিন করতে পারবে না। দেশে যদি চরম একটা সিভিলিয়ান গভর্নমেন্ট যদি আনডেমোক্রেটিক পাতে যায়, তারপরেও সেনাবাহিনীর কোনো অধিকার থাকবে না ইন্টারভিন করার। এই ধরনের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এবং এমনও বলা হয়েছে যে মৃত্যুদণ্ড হবে সেনাবাহিনী, যার কারণে আমরা দেখি যে আইকেবি ইকবাল করিম ভুইয়ার সময়, ওই সময় সে এখন মেমোয়ার্স লিখছে, অনেক কিছু, হি ইজ ট্রাইং টু ফাইন্ড এক্সকিউজ ফর হিমসেলফ। তার সবচেয়ে বড় আর্গুমেন্ট হচ্ছে যে আমি কনস্টিটিউশন মেনে চলেছি, কনস্টিটিউশনে যাই ছিল তাই, কিন্তু ওর সময়ই তো এইসব অ্যামেন্ডমেন্ট গুলা করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্ট গুলা কখনো মেনে নেওয়া উচিত হয় নাই। এটাই কিন্তু আমাদের সামরিক বাহিনীর সবচেয়ে বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। এবং এখন দেখেন এই যে কনস্টিটিউশন রিফর্ম কমিশন করা হয়েছে আলী রিয়াদ যেটার দায়িত্বে, সব এই পলিটিক্যাল পার্টিদেরকে ডেকে ডেকে কত রকমের ইয়ে হইতেছে, মানে স্কুল পরিচালনা করার মতো। আপনি কয়টা এগ্রি করছেন, আমরা কয়টাকে এগ্রি করছি, এগুলা দিস ইজ অল রাবিশ। ও কি আসে যায়, আপনি কয়টা পয়েন্টে এগ্রি করলেন নাকি, তারপর 2 টার্মের প্রেসিডেন্ট হবে, এর বেশি থাকতে পারবেন না, এগুলা কি এই বিএনপি তো নিজেই বলে যে পার্লামেন্ট যখন ইলেক্টেড হবে সে আমরা ডিসাইড করব। আসলে কি ছিল কনস্টিটিউশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসই হচ্ছে দ্য রাইট অফ দ্য আর্মি, দ্য মিলিটারি টু ইন্টারভিন। The right of the army military to intervene is a sacred duty, পবিত্র দায়িত্ব। এটাকে আমরা ওইভাবে দেখবো না যে 60-এর দশক 50-এর দশক তখন যে সামরিক কু করা হইতো, সামরিক বাহিনী ক্ষমতা দখল করতো, সেই যুগ তো চলে গেছে, সেই যুগ এখন আর নাই। ওই মার্কস টার্কস সুহার্টো, they are all gone. You don't have military coups anymore, but what you must have is that এই যে জনগণের সামরিক বাহিনী, এটা আমাদেরই ভাই বোন, তারপর বিভিন্ন আত্মীয়তার বন্ধনে যারা, তারাই ক্যান্টনমেন্টে সামরিক বাহিনী। আমরা যদি মনে করি যে একটা সরকার তার গণতান্ত্রিক চরিত্র হারিয়ে একটা দেশকে বিক্রি করে দিচ্ছে, অন্য দেশের কাছে সারেন্ডার করে দিচ্ছে, এবং এমন এমন চুক্তি করতেছে যেগুলো আমরা জানি না, যেগুলো একেবারে দেশের, তখন আমরা এক্সপেক্ট করব যে সামরিক বাহিনী ইন্টারভিন করা উচিত। গণতন্ত্র নাই, ইলেকশন হচ্ছে না ঠিক মতো, সামরিক বাহিনীকে ডেকে নেওয়া হয় স্ট্রাইকিং ফোর্স হিসেবে, তারপর তাকে ব্যবহার করা হয় অন্যভাবে। সবচেয়ে যেটা মারাত্মক, যেটা আমার কাছে আমার মাথা ঘুরে যায় চিন্তা করলে, যে সামরিক বাহিনীর জেনারেলরা এই পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি হয়ে যায়। এটা কিভাবে হয়, এটা আমি কিছুতেই বুঝতে পারি না। একটা সামরিক বাহিনী অফিসার, আপনি চিন্তা করেন পাকিস্তান আর্মি, যে পাকিস্তান আর্মিকে আমরা এত ঘৃণা করি, এত খারাপ করে দেখি, থিঙ্ক অফ দেয়ার প্যাট্রিয়টিজম, তাদেরও কর্পোরেট কালচার আছে, সবকিছু আছে, কিন্তু কোন পাকিস্তানের সামরিক বাহিনী অফিসারের কথা শুনছেন যে ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে যায়? বিক্রি হয় না, নেভার কোশ্চেন। তারপর আমাদের গোয়েন্দা বাহিনীগুলা, গোয়েন্দা বাহিনীর কাজ হচ্ছে সবচেয়ে, যেটা বলা হয়েছে এখানে, যে গোয়েন্দা বাহিনী হচ্ছে আইজ অ্যান্ড ইয়ার্স অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি। সেই গোয়েন্দা বাহিনী পুরাপুরি একটা রেজিমের ইয়ে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ ইনভলভ হয়ে যায়, ভোট কাউন্টিং এ ইনভলভ হয়ে যায়। বলা হয় যে আপনারা এই যে গত 3টে ইলেকশন হইলো, সব কিছু ডিজিএফআই এনএসআই এ বসে হিসাব করা হয়েছে যে আপনারা কয়টা, এটা তো ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। এটা কি হতে পারে কখনো ইন্টেলিজেন্সে? আমার কাছে যেটা মনে হয় যে এই যে জেনারেলস বা ব্রিগেডিয়ার্স বা কর্নেল লেভেল থেকে উপরে ওঠার পরে
এটা অকল্পনীয় যে দে ক্যান হ্যাভ এনি সেন্স অফ লয়্যালটি টু ইন্ডিয়া। এটা আমার কাছে চিন্তা করতে মানে আই কান্ট বিলিভ যে বাংলাদেশ ইন্ডিয়া যে কি জিনিস এটা কি আমাদের বুঝতে বাকি আছে। দেখেন একটা কথা মনে রাখবেন, এই ভারতবর্ষ কিন্তু আগের ভারতবর্ষ না। এটা ওই যে কংগ্রেসের আমলে যে গভর্নমেন্ট গুলো ছিল তারা কোএক্সিস্টেন্সে বিশ্বাস করতো, আমাদেরকে ডমিনেট করতো ঠিকই, কিন্তু আমাদের সার্বভৌমত্বের একটা মিনিমাম ডিসেন্ট লেভেল অফ এক্সিস্টেন্স সেটা তারা মেনে চলতো। কিন্তু বিজেপি আসার পরে এটা তো বিজেপি মানে হচ্ছে আরএসএস এর গভর্নমেন্ট, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। আপনি দেখেন যখন মোদি নেগোসিয়েশনসে বসে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সাথে বা বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তার বা পাশে আরএসএস এর এক ভদ্রলোক বসে থাকে, ডান পাশে বসে ফরেন মিনিস্টার, অন্যরা কমার্স মিনিস্টার, কিন্তু আরএসএস এর লোক representative is always sitting on his left taking notes and making sure that the Modi is going according to the directives of RSS. এবং এই আরএসএস এর ফর্মুলা হচ্ছে অখণ্ড ভারত। তারা পাকিস্তান বাংলাদেশ এগুলোকে সব এক করে ফেলবে। এবং এই হাসিনার পতনের পরেও কিন্তু আরএসএস তার যে রিকমেন্ডেড মোদির জন্য যে নীতি সেটা সরায় আনতে দেয় নাই। মোদি হ্যাজ টু গো অ্যালং উইথ দ্য বিলিভ ইন অখণ্ড ভারত। এবং এই যে অখণ্ড ভারতের ধারণা, এর অর্থ হচ্ছে যে বাংলাদেশে সমস্ত কিছু তারা আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে নিবে। এই একটা বছর যদি আরো সময় পেত তাহলে তো ইন্ডিয়ান আর্মির একটা ডিভিশন বাংলাদেশে ডিপ্লয়েড হইতো, তাদের যে প্যাসেজ যাওয়া আসা এবং আমরা উই ওয়ার অলমোস্ট অ্যাট দ্য ভার্জ অফ বিকামিং এ স্যাটেলাইট স্টেট, মানে সিকিমের মতো। সেটা এখন যদি চিন্তা করি, আমাকে ব্রিগেডিয়ার সাহেব বললেন যে এই সম্ভাবনা এখনো উড়ে যায়নি। এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গুলা আমরা হতে দিচ্ছি, যে সামরিক বাহিনী যে অ্যালাউ করতেছে দ্যাট দে ক্যানট ইন্টারভিন, এটা হতেই পারে না এখনকার যুগে। দ্য মোমেন্ট এ গভর্নমেন্ট মুভস অ্যাওয়ে ফ্রম পপুলার ম্যান্ডেট, the moment a government behaves, then the army chief must have the right to tell the prime minister that you cannot violate the constitution, you cannot go beyond this level. আপনি কেন সেনাবাহিনী বা সামরিক বাহিনী যে রাইট টু ইন্টারভিন এটা কেড়ে নিয়ে ফ্যাসিজম ডেভেলপ করবেন? আর আমরা এই যে বছর 3টে ইলেকশন হয়ে গেল, হাউ ইমপেশেন্টলি উই সাফার্ড, যে এই যে এক একটা সেনাবাহিনী প্রধান আসছে, এরা দে হ্যাভ টু টেক দেয়ার অ্যাপ্রুভাল ফ্রম দিল্লি। এটা কিভাবে হইতে পারে যে দিল্লি থেকে কনসেন্ট দেওয়া হবে, তারপরে ইউ ক্যান অনলি বিকাম এ আর্মি চিফ? These are the things that have to be exposed. আপনি আগামী ইলেকশনে যাচ্ছেন, এই বলতেছেন যে আগামী কয়েক মাস পরে হয়তো ডিসেম্বর মাসে ইলেকশন চাই, ইলেকশনে যাচ্ছেন কি রিফর্ম নিয়ে, কি পরিবর্তন হয়েছে, কিভাবে কনস্টিটিউশন ভবিষ্যতে থাকবে যে যেখানে সামরিক বাহিনীর অধিকার থাকবে জনগণের পক্ষে, একটা পর্যায়ে যখন থ্রেশহোল্ড ক্রস করে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট বা যখন ফ্যাসিজমের দিকে যায়, যখন একদলীয় নিয়ন্ত্রণে যায়, তখন সামরিক বাহিনী যে জনগণের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলবে যে দিস ইজ দ্যাটস ইট, আপনি পার্লামেন্টে এই ধরনের অ্যামেন্ডমেন্ট আনতে পারবেন না, চেঞ্জ আনতে পারবেন না। অর্থাৎ সামরিক বাহিনী কেন এটা করবে কারণ দে কন্ট্রোল দ্য ফায়ার পাওয়ার। যখন সবকিছু ব্যর্থ হয়, যখন সুপ্রিম কোর্ট ব্যর্থ হয়, যখন সুপ্রিম কোর্টকে কিনে নেওয়া হয়, তখন আর কি বাকি থাকে? তখন সামরিক বাহিনী একমাত্র ভরসা, বিকজ দে হ্যাভ দ্য ফায়ার পাওয়ার, বিকজ তার ডেটারেন্ট অ্যাবিলিটি আছে, নিবারক, এবং সেইটা যেন কখনো না চলে যায় সেটা এনশিওর করতে হবে বিফোর দ্য নেক্সট ইলেকশনস। আমি তো মনে করি যে সামরিক বাহিনীকে আবার এই বিষয়টা তুলতে হবে। এই যে কনস্টিটিউশন নিয়ে যে আলিরিয়াস একটা আমেরিকার একটা লো গ্রেড ইউনিভার্সিটি থেকে ধরে নিয়ে আসছে, সে বৈশাখ কনস্টিটিউশন, হি ডাজন্ট হ্যাভ এনি ডিগ্রি ইন কনস্টিটিউশন, ইজ বেসিক্যালি এ জার্নালিস্ট, জার্নালিজমের টিচার ছিল এক সময় ঢাকা ইউনিভার্সিটি, এবং সে আস্তে আস্তে এই প্র্যাকটিস করতে করতে এখন কনস্টিটিউশন এক্সপার্ট হয়ে গেছে। হাউ দ্য হেল ইজ ই গোয়িং টু নো which amendments are crucial for national security? আমার মনে হয় বাংলাদেশে কনস্টিটিউশনের যেই অ্যামেন্ডমেন্টস গুলা সবচেয়ে ক্ষতিকর, তা হচ্ছে এই সামরিক বাহিনীকে একেবারে নিউট্রালাইজ করে দেয়া, একেবারে নির্ভরশীল, এবং এই যে যার কারণে আমার ধারণা যে এই ইকবাল করিম ভূঁইয়া আমার ফৌজদারহাটের ছেলে, আমার 5 বছর জুনিয়র, আমি তাকে বেশ কয়েকবার আগে ইনডিরেক্টলি মেনশন করেছি যে অ্যাজ এ ফৌজিয়ান, ফৌজদারহাটের তুমি, তোমার তো দায়িত্ব আছে,
ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি। ও একটাই কথা বলতো, আমি কনস্টিটিউশন ছাড়া কিছু বুঝি না। হাউ দ্য হেল ক্যান ইউ সে দ্যাট, যেখানে কনস্টিটিউশনকে ডিস্টর্ট করছে, তোমার মোরালিটি, বিবেক, কনসিয়েন্স, দ্যাট ইজ হোয়াট রিয়েলি ম্যাটার্স, নট দ্য লয়্যালটি in terms of literal loyalty to the constitution. Literally loyal হওয়া আর in a sense substantively loyal হওয়া দুটা তো ডিফারেন্ট। সো এই জন্য আমার মনে হয় যে কনস্টিটিউশনে ইট হ্যাজ টু বি এনশিওর্ড যে ভবিষ্যতে কখনো আর্ম ফোর্সেসকে এইরকম হিউমিলিয়েটিং পজিশনে রাখা হবে না বাই ইন্ট্রোডিউসিং দিস সর্ট অফ অ্যামেন্ডমেন্ট, যেটা আর্ম ফোর্সেসের মানে লয়্যালটি টু দ্য পিপল, যেটা ওই যে আমেরিকান আর্মি চিফ বলছিল না, ট্রাম্প যখন তাকে বলছে যে তুমি আমার জন্য ইউটিলাইজড হবে, তখন ওই যে জেনারেল মিলি কি বলছিল, he said that my loyalty is to the constitution, he meant that my loyalty is to the people. That was the heart of American democracy, যার কারণে এই যে যত কিছুই খারাপ করুক না কেন আলটিমেটলি সবগুলার বিচার হয়। আমাদের কপাল ভালো যে আমাদের সুপ্রিম কোর্ট এখন একটা সম্মানের অবস্থানে এসছে। দ্য চিফ জাস্টিস ইজ এ লার্নেড ম্যান, এন্ড সে ঠিক যেমন ইন্ডিয়া আর পাকিস্তানের যেই লেভেলের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আছে, হাইলি এডুকেটেড, উনিও আমাদের ঠিক ওই ব্যাকগ্রাউন্ড। হিজ পেরেন্টস আর ভেরি ওয়ার্দি পেরেন্টস, যার যোগ্য সন্তান হিসাবে তাকে অনেক ডিপ্রাইভ করছে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট। এই ভদ্র, ও আমার 5 বছরের জুনিয়র, আমার সাথে খুব যোগাযোগ হতো, ফ্রাস্ট্রেটেড হয়ে বলেছিল আমি চলে যাব, আই এম গোইং টু রিজাইন, আই ডোন্ট নো হোয়াট টু ডু। কিন্তু আল্লাহ তাআলা তাকে শেষ পর্যন্ত এই গভর্নমেন্ট, এই ছাত্রদের কারণেই সে চিফ জাস্টিস হতে পারছে। আমাদের চিফ অ্যাডভাইজার যেমন এখন ক্ষমতায়, কিন্তু চিফ অ্যাডভাইজারের একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে যে এই সিকিউরিটি রেলমে এই যে কনস্টিটিউশন যেটা ফ্যাসিজম আর্ম ফোর্সেসকে তাদের কনস্টিটিউশনাল রাইটস ক্রিপল করে রাখছে, এই বিষয়টা চিফ অ্যাডভাইজার বোঝে না, জানে না, কেউ তাকে বোঝাবেও না। এবং এটা সামরিক বাহিনীর যারা কর্তৃত্বে রয়েছে তাদেরই দায়িত্ব যে তাদের ভবিষ্যৎ সম্মানের জন্য কর্পোরেট কালচার, তারপর এই যে অন্যান্য যেসব কর্পোরেট কালচার থেকে প্রফেশনালিজমে ফিরে আসা, এটা অনেকাংশেই নির্ভর করে যখন কনস্টিটিউশন তাকে গ্যারান্টি দেয় যে সে তার রাইট টু ইন্টারভিন থাকবে। when the country requires him to intervene, he will the army can intervene on behalf of the people. So এই ধারণাগুলো দিয়েই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।